আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা কলেজ ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত অনার্স তৃতীয় বর্ষের পশ্চিম এশিয়ার ইতিহাস এই বিষয়ের অনলাইন ক্লাস কার্যক্রমে। তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে। আমরা শুরুতেই বলে রাখতে চাই যে একটি সংকটকালীন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমাদের সবারই উচিত জাতীয় স্বাস্থ্যবিধি মেনে এবং নিজেদের প্রতি খেয়াল রেখে এবং বাসার সকলের প্রতি দৃষ্টি রেখে নিজেদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলা। সর্বোপরি আমাদের যে পড়াশোনাটি আছে সেটি সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য পাঠ্যপুস্তক এবং অনলাইন ক্লাসের যে শিডিউলটি রয়েছে এটি মেনটেন করা এবং সর্বোপরি যেটা করতে হবে যে আমাদের সবার জন্য দোয়া করতে হবে যাতে আমরা খুব দ্রুত এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে মুক্তি পেতে পারি। বরাবরের মতোই বলতে হয় ঢাকা কলেজের অনলাইন ক্লাস কার্যক্রম প্রক্রিয়াটি আমাদের সুযোগ্য অধ্যাপক প্রফেসর নেহাল আহমেদ স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় এবং ভাইস প্রিন্সিপাল স্যার সহ সকল বিভাগীয় প্রধান এবং সকল শিক্ষকবৃন্দ তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই অনলাইন ক্লাস কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, অনেক শিক্ষক, অনেক কর্মচারী, অনেক ছাত্র বা অনেকের আত্মীয় স্বজন গত হয়েছেন। তো সবার রুহের মাগফিরাত কামনা করছি এবং আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে যে সামনের 2 থেকে 3 মাস, প্রায় 2.5 থেকে 3 মাসের মতো আমাদের খুব সংকটকালীন সময়ের মধ্য দিয়ে যেতে হতে পারে। তো আমরা সবাই চেষ্টা করব নিজেদের সুস্থ রাখার জন্য, নিজেদের পরিবারকে সুস্থ রাখার জন্য যতটুকু সামর্থ্য অনুযায়ী করার ততটুকুই করা। এবং আমরা যারা কিনা শিক্ষক আছি তারা আমরা চেষ্টা করে যাচ্ছি তোমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমটি সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য। তোমাদেরও উচিত এই অনলাইন ক্লাস কার্যক্রমের প্রত্যেকটি ক্লাসে যুক্ত থেকে পড়াশোনার সাথে একটু সম্পৃক্ত থাকা। তো আমরা প্রথমে বলেছি আমরা আজকে হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের পশ্চিম এশিয়ার ইতিহাসের একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয়টি হচ্ছে সুলতান তৃতীয় সেলিম। তো প্রথমে আমরা জানতে চাবো যে সুলতান তৃতীয় সেলিম কিভাবে সিংহাসন আরোহণ করলেন, কিভাবে তার অবদানটাই বাকি এই টোটাল বিষয়টা, তার অবদান যে এই অবদানের মধ্যে যেমন রয়েছে তার সংস্কার সমূহ, কিছু কিছু সংস্কার রয়েছে, এই সংস্কার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সুলতান তৃতীয় সেলিম যার কথা আজকে আলোচনা করছি তিনি অটোমান সাম্রাজ্যের পতনের যুগে সুলতান তৃতীয় সেলিম সিংহাসনে আরোহণ করে সাম্রাজ্যের সর্বত্র বৈপ্লবিক সংস্কারে মনোনিবেশ করেন। অর্থাৎ উনি যখন এই অটোমান সাম্রাজ্যের পতনের যুগে যখন উনি সিংহাসন আরোহণ করলেন তখন দেখা যাচ্ছে তিনি সমগ্র তার সাম্রাজ্যে বৈপ্লবিক পরিবর্তন বা বৈপ্লবিক সংস্কার বা র্যাডিক্যাল, যেটাকে বলছে র্যাডিক্যাল চেঞ্জ আনার জন্য, র্যাডিক্যাল রিফর্মস আনার জন্য তিনি এই বিষয়ের উপর বেশি মনোযোগ আকর্ষণ করেন। তো কেন্দ্রীয় সরকারের শিথিল বন্ধন, যে মন্ত্রীদের অনিশ্চিত কার্যকাল এবং জেনেসারি বাহিনীর প্রবল আধিপত্য এবং প্রাসাদের দৌরাত্ম্য, প্রাসাদের মানে বলছি যে এখানে যারা উচ্চ পদস্থ কর্মকর্তা যারা ছিল, তো প্রাসাদের দৌরাত্ম্য এবং মোল্লা ও মুফতিদের গোড়ামির প্রতি চরম আকার ধারণ করে এই সমাজে, অর্থাৎ এই সাম্রাজ্যতে তৎকালীন সময় যখন অটোমান সাম্রাজ্যের পতনের যুগটা একেবারে কাছাকাছি চলে আসছে। তো রাশিয়ার অধীনে তুর্কিদের বিশাল এলাকা চলে যাওয়া সত্ত্বেও এই অটোমান সাম্রাজ্যের বড় বড় প্রায় 26টি, আবারও বলছি বড় বড় প্রায় 26টি প্রদেশ বিভক্ত হয়ে গিয়েছিল। তো সুলতান তৃতীয় সেলিম তখন অটোমান সাম্রাজ্যের গৌরব পুনরুত্থানের জন্য এই সংস্কারগুলি তিনি চালু করেন। এবার আসি, উনার যে তৃতীয় সেলিমে অর্থাৎ সুলতান তৃতীয় সেলিমে যে সমস্ত সংস্কার সবচেয়ে দৃষ্টিগোচর হয়েছে, সবচেয়ে লুক্রেটিভ হয়েছে এবং সবচেয়ে বেশি ইতিহাসে তুলে এসেছে তাদের মধ্যে অন্যতম ছিল হচ্ছে জায়গির প্রথা সংস্কার। সাম্রাজ্যের প্রশাসনিক
যে কাঠামো তার থেকে যাবতীয় ত্রুটি দূর করে এই তুর্কি জাতিকে উন্নত একটি মহান জাতি হিসেবে গড়ে তোলার জন্য, মহান উদ্দেশ্যে গড়ে তোলার জন্য এই সুলতান সেলিম এই সংস্কারে অগ্রসর হন এবং তিনি জিয়ামত এবং তিমারগুলি নামক যে জায়গির প্রথার কুফল প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন এবং জিয়ামতদার এবং তিমার গুলিদার অর্থাৎ তিমার যারা পরিচালনা করতেন তারা মৃত্যুমুখে পতিত হলেও তাদের জায়গির সুলতানের অধীনে নিয়ে আসার ব্যবস্থা করেন, মানে সুলতানের অধীনে এই জায়গিরগুলো নিয়ে আসেন এবং তিনি জমিদারদের আয় দ্বারা নতুন সৈন্যবাহিনী গঠনের সিদ্ধান্ত নেন। এই ছিল মূলত জায়গির প্রথার সংস্কার। অর্থাৎ উনি এই জিয়ামত এবং তিমার যে সমস্ত জায়গির প্রথার কুফলগুলো ছিল এগুলোকে ধ্বংস করবার জন্য বা এগুলোকে ডেমলিশ করবার জন্য তিনি করলেন কি, যে জিয়ামতদার এবং জায়গিরের মৃত্যু যাতে পতিত হলে তো এই জায়গির সুলতানের অধীনে নিয়ে আসেন এবং সুলতানের অধীনে আনার পরে তিনি দেখেন যে উনি জমিদারদের থেকে যে আয়টা হতো তার সাম্রাজ্যে, ওই আয় দিয়ে তিনি সৈন্যবাহিনী গঠনের সিদ্ধান্ত নেন। এরপরে যে সংস্কারটি ছিল তার মধ্যে ছিল হচ্ছে প্রাসাদের নিয়োগের সংস্কার। কিরকম, যে সুলতান তৃতীয় সেলিম বাৎসরিক ভিত্তিতে অর্থাৎ ইয়ারলি তোমার যে প্রাসাদের নিয়োগ পদ্ধতির প্রচলন করেন, অর্থাৎ প্রতি বছরেই এই পাশা নিয়োগের ব্যবস্থাটি প্রচলন থাকবে। তিনি স্বচক্ষে প্রাসাদের কাজ দেখে সুশাসন প্রতিষ্ঠার জন্য 3 বছরের ভিত্তিতে, আবার বলছি তিনি নিজে যখন এই প্রাসাদের কাজ দেখে সন্তুষ্ট হবেন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য তিনি 3 বছরের ভিত্তিতে প্রাসাদের নিয়োগনামা প্রদানের ব্যবস্থা করেন। অর্থাৎ উনি যাচাই করতে চেয়েছিলেন যে কোন প্রাসাদ কেমন মানে সার্ভিসটা দেয়, কেমন তার চৌকস দীপ্ততা, এইগুলো বিচার বিশ্লেষণের মাধ্যমে তিনি একজন চৌকস পাশাকে তিনি 3 বছরের ভিত্তিতে এই নিয়োগ প্রদান করতেন। তো জনসাধারণের পক্ষ থেকে উক্ত পাশার পক্ষে সন্তোষজনক সুপারিশের ভিত্তিতে তার মেয়াদ বাড়ানো হতো। অর্থাৎ জনগণের যে সম্পৃক্ততা এই বিষয়টিও সুলতান তৃতীয় সেলিম নিশ্চিত করেছেন পাশা নিয়োগের ক্ষেত্রে। এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে ভূমি সংস্কার, ভূমির রাজস্ব প্রথা সংস্কার। কিরকম বিষয়টি, যে সুলতান তৃতীয় সেলিম ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার করেন। তিনি ইজারা প্রথা রহিত করে, অর্থাৎ ইজারা প্রথাটা বাদ দিয়ে রাজস্ব অফিসারদের দ্বারা সরাসরি খারাজ বা ভূমি সংস্কার আদায়ের ব্যবস্থা করেন। প্রশ্ন থাকে খারাজ শব্দটি কি? এখানে খারাজ তৎকালীন সময়ে ওই সাম্রাজ্যে অর্থাৎ অটোমান সাম্রাজ্যে ভূমি রাজস্ব হিসেবে পরিগণিত হতো। অর্থাৎ ভূমি রাজস্বের আরেক নাম হচ্ছে খারাজ। তো বলছি যে তিনি ইজারা প্রথা রহিত করেন, অর্থাৎ ইজারা যে সিস্টেমটা ছিল এই ইজারা সিস্টেমটা বাদ দিয়ে রাজস্ব আদায়ের জন্য যে অফিসার নিযুক্ত ছিল সেই অফিসারদের দ্বারা সরাসরি খারাজ বা রাজস্ব, ভূমি রাজস্ব যেটাকে বলতেছি, যে ল্যান্ড ট্যাক্স যেটা, তো এই ভূমি রাজস্ব আদায়ের ব্যবস্থা করেন। ফলে প্রজা সাধারণ ইজারাদের অত্যাচার থেকে রক্ষা পায় এবং সরকারি ধনাগার লাভবান হয়। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে তৎকালীন সময়ে এই ভূমি রাজস্ব আদায়ের ব্যাপারে যে সমস্ত সাধারণ ইজারাদার ছিল তারা অত্যন্ত নিষ্ঠুর এবং নির্দয়বান ছিল। তো দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন রকম অন্যায়, অত্যাচার এবং উৎপীড়ন এবং নিপীড়নের শিকার হয়েছিল সাধারণ প্রজারা, যার কারণে দেখা যাচ্ছে যে ঠিক সেইভাবে মানে রাজস্বের যে আদায় বা ভূমি রাজস্বের যে আদায় সেটা সহজে প্রজাদের কাছ থেকে আদায় করা সম্ভব ছিল না এবং নানা রকমের বিভিন্ন অত্যাচারমূলক আচরণের কারণে এই প্রজারা আগ্রহ হারিয়ে ফেলেছিল যে ভূমি রাজস্ব দেওয়ার ব্যাপারে, তাদের স্বতঃস্ফূর্ততা তখন তৎকালীন সময় ছিল না। কিন্তু এই যে ইজারার প্রথাটা যখন সুলতান তৃতীয় সেলিম বাতিল করে দিলেন বা রহিত করলেন, তখন তিনি করলেন কি সরাসরি একেবারে প্রজাদের কাছ থেকে সরাসরি অফিসার যারা রাজস্ব অফিসার যারা ছিল তাদেরকে যুক্ত করে দিলেন এবং আদায়ের জন্য, এবং এই অত্যাচার যখন রোধ পেল তখনই দেখা যাচ্ছে যে সরকারি যে ধনাগার বলা হচ্ছে, যে মানে এখানে যে সম্পদের আধার যেটাকে বলা হচ্ছে সেটা আস্তে আস্তে বড় বা বৃদ্ধি হতে থাকে। তো এই ছিল মূলত ভূমি সংস্কার বা ভূমি রাজস্ব প্রথার যে সংস্কারটি ছিল, অর্থাৎ ইজারাটা বাদ দিয়ে রাজস্ব অফিসারদেরকে যুক্ত করে প্রজাদের অত্যাচার এবং নিপীড়ন থেকে রক্ষা করা এবং সরকারি যে
রাজস্ব তা উত্তরোত্তর বৃদ্ধি করা। এরপরে যে পয়েন্টটি সেটি হচ্ছে মন্ত্রিসভার সংস্কার। সুলতান তৃতীয় সেলিম যিনি ছিলেন, সুলতান তৃতীয় সেলিম প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমাবদ্ধ করে দেন এবং 12 জন মন্ত্রীর সমন্বয়ে দিওয়ান পুনর্গঠন করেন এবং প্রধানমন্ত্রীকে উক্ত দিওয়ানের সাথে আলোচনা করে কাজ করতে হতো। অর্থাৎ দেখা যাচ্ছে যে সুলতান তৃতীয় সেলিম যাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতেন তাকে তার কাজগুলোকে সীমাবদ্ধ, তার ক্ষমতাটাকে সীমাবদ্ধ করে দিতেন এবং কোনো কাজ করার আগে তাকে ওই যে নিয়োগকৃত যে 12 জন মন্ত্রী, এই 12 জন মন্ত্রীর সমন্বয়ে দিওয়ান গঠন করা হয়েছিল এবং প্রধানমন্ত্রীকে অবশ্যই ওই 12 জন মন্ত্রীর সাথে আলোচনা করে কোনো কাজ সফল করতে হতো বা কোনো কাজে আগাতে হতো। তো মন্ত্রিসভার একজন মন্ত্রীকে নতুন সৈন্যদের তৎপর রাখার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের দায়িত্ব দেওয়া হতো, যেটাকে আমরা বলতে পারি যে এখন যেটাকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বা অর্থমন্ত্রী সমন্বয় যদি বলি, তাহলে দেখা যাচ্ছে যে একজন মন্ত্রীকে নতুন সৈন্যদের তৎপরতা, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে কি থাকে, বিভিন্ন বাহিনী থাকে, তো ওই সমস্ত দেখা যাচ্ছে যে ওই সময় যে মন্ত্রী ছিল তাকে এই সৈন্যদের তৎপরতার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের দায়িত্ব দেওয়া হতো এই একজন মন্ত্রীকে। তো এই ছিল মূলত মন্ত্রিসভার সংস্করণ। এরপরে যেই সংস্কারটি সবচেয়ে বেশি এফেক্টিভ এবং সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছে সুলতান তৃতীয় সেলিমের সময়ে, সেই সংস্কারটি হচ্ছে শিক্ষা সম্প্রসারণ। আবার বলছি, শিক্ষা সম্প্রসারণ। সুলতান তৃতীয় সেলিম বুঝতে পারেন যে শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। তো আধুনিক জ্ঞান ছাড়া জাতিকে ইউরোপীয় শক্তি সমতুল্য করে তোলাও কিন্তু সম্ভব নয়। অর্থাৎ এই একটি বিষয় পরিষ্কার যে তৎকালীন সময় এই ভারতীয় ভূখণ্ডে যে শিক্ষা ছিল তা কিন্তু মূলত যথেষ্ট ছিল না এবং দেখা যাচ্ছে যে উন্নত বিশ্বের সাথে বাহিরের দেশের সাথে বা বিদেশের সাথে বা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবার জন্য ইউরোপীয় যে শিক্ষাটা, আধুনিক শিক্ষা বা আধুনিক জ্ঞান, এটা চর্চা করা খুব প্রয়োজন ছিল। এটি সুলতান তৃতীয় সেলিম অনুধাবন করতে পারেন। তো তিনি যে আধুনিক শিক্ষা সম্প্রসারণে উদ্যোগী হলেন এবং সুলতান তৃতীয় আহমদের সময় প্রতিষ্ঠিত ছাপাখানাগুলোতে পুনরায় আবার চালু করেন। অর্থাৎ যে ছাপাখানাগুলো বন্ধ ছিল বা যে ছাপাখানাগুলো স্থবির হয়েছিল সেগুলোকে আবার পুনরায় চালু করলেন। তো ফরাসি ভাষায় লিখিত ইউরোপের সামরিক শিক্ষা, আধুনিক কলা কৌশল এবং দুর্গ নির্মাণ ও সাংগঠনিক বিষয়ে পুস্তকাবলী তুর্কি অঙ্কশাস্ত্রবিদ আব্দুর রহমান আফেন্দির অধীনে তুর্কি ভাষায় অনুবাদ করেন। একটু আরেকবার বলি, সেটা হচ্ছে ফরাসি ভাষায় লিখিত যে সমস্ত পুস্তক ফরাসি ভাষায় লিখিত ছিল তা ইউরোপের সামরিক শিক্ষার আধুনিক কৌশল ওখানে লেখা ছিল এইগুলা। তারপর হচ্ছে দুর্গ নির্মাণ এবং সাংগঠনিক বিষয়াবলী। একটা সংগঠন চালাতে বিভিন্ন রকমের কার্যাদি দরকার, বিভিন্ন রকম কার্যক্রম পরিচালিত হয়। তো এই সংগঠন বিষয়ক যে পুস্তিকা, এই পুস্তিকাগুলি তুর্কি অঙ্কশাস্ত্রবিদ এই আব্দুর রহমান আফেন্দির অধীনে তুর্কি ভাষায় অনুবাদ করান। কে? এই সুলতান তৃতীয় সেলিম। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এই আধুনিক কলা কৌশল, সমশাস্ত্র, সামরিক শিক্ষার উপরে আধুনিক যে কলা কৌশল সেগুলো তুর্কি ভাষায় অনুবাদ করে এখানে প্রচার করেন এবং দেখা যায় সংগঠন বিষয়ক যে পুস্তক সেগুলো তুর্কি ভাষায় রচনা করে এগুলোকে অনুবাদ করে এগুলোকে প্রচার করান। এবং দেখা যাচ্ছে যে সুলতান জাতি ধর্ম নির্বিশেষে প্রজা সাধারণের মধ্যে শিক্ষা সম্প্রসারণের জন্য সর্বত্র স্কুল প্রতিষ্ঠা করেন। অর্থাৎ উনি কিন্তু এই জিনিসটা কিন্তু যেমন মধ্যযুগে যখন আমরা পড়েছি দেখেছি যে সকলের জন্য কিন্তু শিক্ষা ছিল না, শিক্ষা ছিল মূলত উচ্চপদস্থ যারা কিনা রাজন্য যারা ছিল তাদের সন্তানদের মধ্যে ছিল। কিন্তু এই ভূখণ্ডে দেখা যাচ্ছে যে আমরা পশ্চিম এশিয়ার ইতিহাসে যখন পড়তে যাই তখন এখানে এই সুলতান তৃতীয় সেলিম চেষ্টা করেছেন যে উনি কোনো বর্ণ প্রথা বা বর্ণ বিদ্বেষে বিশ্বাসী ছিলেন না, যার কারণে দেখা যাচ্ছে উনি জাতি ধর্ম নির্বিশেষে মানে সকলের জন্য অর্থাৎ সকল প্রজা সাধারণের জন্য শিক্ষা সম্প্রসারণের জন্য সর্বত্র অর্থাৎ জায়গায় জায়গায় উনি স্কুল প্রতিষ্ঠা করছেন, যাতে করে দেখা যাচ্ছে যে স্থানীয় যে সমস্ত প্রজা সাধারণ আছে তাদের যে উত্তরসূরি যারা ছিল তারাই
পরবর্তীতে আস্তে আস্তে শিক্ষিত সমাজে পরিণত হবার এই যে স্বপ্নটি, এই স্বপ্নটি দেখেছিলেন সুলতান তৃতীয় সেলিম। তো সুলতান তৃতীয় সেলিম সুদক্ষ রাজনীতিবিদ সৃষ্টির জন্য এবং ইউরোপীয় রাজনীতির সাথে পরিচিত হওয়ার জন্য জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তুর্কিদের বিদেশে স্থায়ী দূতাবাসের স্থায়ীভাবে প্রেরণ করেন। একটু খেয়াল করে দেখি, আমরা এখন এই বিশ্বে সবচেয়ে বেশি বার্নিং ইস্যু হচ্ছে কি, যে দেশ অন্য দেশের সাথে অর্থাৎ বিদেশি শক্তির সাথে বা বিদেশি শক্তির সাথে বা বিদেশের সাথে যখন আতাত গড়ে তুলতে পারবে, একটি সমঝোতা সৃষ্টি করতে পারবে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি সুন্দর উপস্থাপনার মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে, সুন্দরভাবে বুঝিয়ে বিভিন্ন দেশ থেকে সুবিধাদি আদায় করার যে একটা প্রক্রিয়া, অর্থাৎ বিভিন্ন দেশের সাথে যে কূটনৈতিক যে একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু দেখা যাচ্ছে যে অর্থাৎ পশ্চিম এশিয়ার ইতিহাসে সুলতান সেলিম অনবদ্য একটি ভূমিকা পালন করেছিলেন। এবং দেখা যাচ্ছে যে উনি একজন সুদক্ষ রাজনীতিবিদ প্রতিষ্ঠার জন্য এবং ইউরোপীয় রাজনীতিতে আমাদেরকে অর্থাৎ এই পশ্চিম এশিয়ার ইতিহাসে পশ্চিম এশিয়ার সাম্রাজ্যের সাথে যারা সম্পৃক্ত ছিল, রাজন্যবর্গ যারা ছিল, তাদেরকে সম্পৃক্ত হওয়ার জন্য জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এই তুর্কিদেরকে বিদেশে স্থায়ী দূতাবাসের স্থায়ীভাবে প্রেরণ করতেন। অর্থাৎ বিদেশের সাথে বা বহির্বিশ্বের সাথে এই পশ্চিম এশিয়ার যে অটোমান সাম্রাজ্যের একটি ঘনিষ্ঠ সম্পর্ক স্টাবলিশ করবার, একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলবার একটি প্রক্রিয়া আমরা দেখতে পাই। এবং দেখা যাচ্ছে যে বহির্বিশ্বে অটোমান সাম্রাজ্য সম্পর্কে জানাবার জন্য এবং বহির্বিশ্ব থেকে বিভিন্ন যে সমস্ত ভালো বিষয়গুলি সেগুলো এই অটোমান সাম্রাজ্যে স্টাবলিশ করবার জন্য একটি প্রক্রিয়া বা একটা পথ করে দিয়েছিলেন সুলতান তৃতীয় সেলিম। কিভাবে? বিভিন্ন দেশে বা বিদেশে স্থায়ী দূতাবাস তাদেরকে এই তুর্কিদেরকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার মাধ্যমে। তো এই মহান উদ্দেশ্যে তিনি লন্ডন, প্যারিস, ভিয়েনা, বার্লিন, আবার বলছি তিনি লন্ডন, প্যারিস, ভিয়েনা, বার্লিন প্রভৃতি রাজধানীতে এই স্থায়ী তুর্কি দূতাবাস খোলেন। তো এরপরে যে সংস্কারের কথাটি বলবো সেটি হচ্ছে সামরিক সংস্কার। তো সুলতান তৃতীয় সেলিম বুঝেছিলেন যে একমাত্র রাশিয়ার পিটার দি গ্রেট, আবার বলছি এই সুলতান তৃতীয় সেলিম বুঝেছিলেন একমাত্র যে রাশিয়ার পিটার দি গ্রেটের অনুকরণে গঠিত একটি আধুনিক এবং শক্তিশালী সৈন্যবাহিনী কেবল তুর্কিদের অভ্যন্তরীণ সমস্যা কাটিয়ে বিদেশি শক্তিদের কোণঠাসা করে ফেলতে পারে। এজন্যই তিনি চাচ্ছিলেন কি, যে পিটার দি গ্রেটের মতো করে, রাশিয়ার পিটার দি গ্রেটের মতো করে একটি শক্তিশালী এবং আধুনিক সৈন্যবাহিনী গড়ে তুলতে। এই মহান উদ্দেশ্যকে উদ্বুদ্ধ হয়ে তিনি সেনাবাহিনী সংস্কারে সর্বাগ্রে সংস্কার সাধনে সর্বাগ্রে অগ্রসর হন এবং রাশিয়ার সাথে যুদ্ধের সময় প্রধানমন্ত্রী ইউসুফ পাশার হাতে একজন রাশিয়ান সামরিক লেফটেন্যান্ট আটক হন। তিনি জন্মগতভাবে একজন তুর্কি ছিলেন। ইউসুফ পাশা উক্ত লেফটেন্যান্টের সাথে প্রায় দুই জাতির যুদ্ধরীতি এবং কৌশল নিয়ে আলোচনা করতেন। প্রধানমন্ত্রী কর্তৃক অনুমতি পেয়ে উক্ত লেফটেন্যান্ট ইউরোপীয় পদ্ধতিতে একটি ছোট সেনাদল গঠন করেন। আচ্ছা, তো দেখা যাচ্ছে কি যে ওই যে একজনকে রাশিয়ান যে সামরিক লেফটেন্যান্টকে আটক করা হলো, উনি ইউসুফ পাশা অর্থাৎ প্রধানমন্ত্রী ইউসুফ পাশাকে হেল্প করেছিলেন একটি শক্তিশালী সুসংগঠিত, আবার বলছি একটি শক্তিশালী সুসংগঠিত, ছোট হলেও একটি শক্তিশালী সুসংগঠিত সেনাদল গঠন করতে। এবং উনি শিখিয়েছিলেন ওই সৈন্যবাহিনীকে শিখিয়েছিলেন যে রাশিয়ার রণকৌশল কি, রাশিয়ার রণনীতি কি, রাশিয়ার যুদ্ধরীতিটা কি, যুদ্ধ কৌশলটা কি, এই বিষয়টা উনি ওই সৈন্যবাহিনীতে এস্টাবলিশ করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছিলেন। তো সুলতান তৃতীয় সেলিম উক্ত সেনাদলের কুচকাওয়াজ দেখে মুগ্ধ হন। ওই যে ছোট সেনাদলের কথা বললাম তাদের। তিনি ওমর আগার নেতৃত্বে, আবার বলছি তিনি ওমর আগার নেতৃত্বে তুর্কিদের সংগ্রহ করে উক্ত সেনাদল সদস্য সংখ্যা বৃদ্ধি করার জন্য আদেশ দেন এবং নবনিযুক্ত, আবার বলছি নবনিযুক্ত সৈন্য সদস্যগণ ইউরোপীয় পদ্ধতিতে অস্ত্র ধারণ করতে সম্মত হয় এবং সুলতান জেনেসারি বাহিনীতে উক্ত পদ্ধতি প্রবর্তন করতে চাইলে তারা বিদ্রোহ করে। একটু বলে রাখা দরকার, অটোমান সাম্রাজ্যে এই জেনেসারি বাহিনী বা লাল পোশাকের যে বাহিনী, এরা কিন্তু অত্যন্ত একটু রুক্ষ মেজাজের ছিল এবং এরা একটু বর্বর টাইপের ছিল।
একটা সময় এই 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 জেনেসারি বাহিনী এই অটোমান সাম্রাজ্যের সুলতানের বিরুদ্ধচারণ করেছিল, কিন্তু তারপরেও কিন্তু তারা একটা পজিটিভিটি যারা ছিল তারা কিন্তু খুবই কিন্তু যেটাকে বলে হচ্ছে যে সম্মুখ যুদ্ধে তারা অত্যন্ত ভালো ছিল, যে কোনো সম্মুখ যুদ্ধে। কিন্তু তারপর তাদের একটা সমস্যা ছিল, তারা একটু বর্বর জাতি ছিল, কিন্তু এই কারো 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 কথা শুনতে চেত না। এবং পর একটা সময় কিন্তু আমরা বলেছি বা জানি যে তাদের কিন্তু বিভিন্ন ভাবে যখন যে বিভিন্ন ফিনান্স বেশি বেশি ফিনান্স করা হয়েছিল, তখন কিন্তু এই বাহিনীটা এই সুলতানের অটোমান সাম্রাজ্যের সুলতানের ও মানে খুবই অনুগত ছিল। পরে যখন ওই অর্থনৈতিকভাবে একটু সমস্যার সৃষ্টি হলো, তখন যখন তাদের বেতনাদিতে ইত্যাদিতে কাটছাট করা হলো, তখনই কিন্তু তারা আস্তে আস্তে একটু বর্বরতার ছাপ তাদের দেখতে পাওয়া যায়। তো দেখা যাচ্ছে যে এই জেনেসারি বাহিনীতে যখন ইউরোপীয় পদ্ধতির যে অস্ত্র ধারণের বিষয়টি যখন এদেরকে ইম্প্যাক্ট করা হলো বা এদেরকে শেখানোর চেষ্টা করা হলো, তখন দেখা যাচ্ছে যে এরা কিন্তু মানে এটাকে গ্রহণ করতে চায় না, তারা বিদ্রোহের সৃষ্টি করলো। পরবর্তীতে তিনি এই পদ্ধতি বাতিল করে জেনেসারি বিদ্রোহ দমন করেন, কিন্তু ওমর আগার বাহিনী তখনও মজবুত ছিল। তো 1796 খ্রিস্টাব্দে ফরাসি রাষ্ট্রদূত জেনারেল আলবার্ট ডুবিয়ে উনি কনস্টান্টিনোপলে আগমনকালে সুলতানকে উদাহরণস্বরূপ কিছু আধুনিক যুদ্ধাস্ত্র এবং গোলাগুলি সহ কয়েকজন ফরাসি গোলন্দাজ ও ইঞ্জিনিয়ার সঙ্গে আনেন। অর্থাৎ উনি এই 1796 সালে যখন এই রাষ্ট্রদূত আসলেন, তিনি সাথে করে নিয়ে এসেছিলেন হচ্ছে ফরাসি কনস্টান্টিনোপলে আগমনকালে সুলতানের জন্য উপহার স্বরূপ, মানে দেয় না উপহার স্বরূপ তিনি কিছু যুদ্ধাস্ত্র নিয়ে আসছিলেন এবং কয়েকজন চৌকস ফরাসি গোলন্দাজ ইঞ্জিনিয়ারকেও তিনি সঙ্গে নিয়ে আসেন। তো ফরাসি গোলন্দাজ বাহিনীর অফিসার ও ইঞ্জিনিয়ারদের আদেশ উপদেশ এবং সুলতান গোলন্দাজ বাহিনীর দক্ষতা অর্জন করেন এবং ফরাসি অশ্বারোহী বাহিনী প্রদত্ত যে আধুনিক যুদ্ধ কৌশলের কিছু পদ্ধতি, এই পদ্ধতিটি সুলতান অশ্বারোহী বাহিনীতে গ্রহণ করেন। কিন্তু ফরাসি পদাতিক বাহিনীর উন্নত শিক্ষা পদ্ধতি জেনেসারি বাহিনী ও ক্রোধ ভরে অস্বীকার করে। মানে এই জেনেসারি বাহিনী কিন্তু এই ফরাসি পদাতিক বাহিনীর যে উন্নত শিক্ষা পদ্ধতি তা কিন্তু তারা গ্রহণ করতে চায়নি এবং তারা অত্যন্ত অস্বীকার করে যে এটা আমরা গ্রহণ করব না। 1798 খ্রিস্টাব্দে তীব্র প্রচেষ্টা সত্ত্বেও ওমর আগা সেনাদল মাত্র 600 জন সদস্য সংখ্যা ছিল এবং সুলতান এ সময় রাজধানী হতে জেনেসারি বাহিনীর প্রধান শাখাকে দানিউব অঞ্চলে শত্রুর মোকাবেলা করতে তিনি মে মাসে আদেশ জারি করেন যে নতুন ও দক্ষ জেনেসারি সৈনিকদেরকে নবসেনা দলে যোগদান, সামরিক শিক্ষা গ্রহণ করতে হবে এবং বসফরাসের সেনানিবাসে নব অস্ত্র এবং নব পদ্ধতিতে সজ্জিত করতে বাহিনী এত ক্ষুব্ধ হয়ে মুফতিদের দ্বারা সুলতানের বিরুদ্ধে ফতোয়া আদায় করে তাকে পদচ্যুত করেন। এইভাবেই মূলত দেখা যাচ্ছে যে জেনেসারি বাহিনী এই সুলতানের উপর যে ক্ষোভ রাগ ছিল, তারা চাচ্ছিল না যে রাশিয়ার কোনো কিছু এইখানে ইম্প্যাক্ট হোক। তারা এদেশি মানে দেশীয় যে রণকৌশল তাকেই তারা সবচেয়ে বেশি মনে করতো যে বেশি এফেক্টিভ। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে যারা মুফতি যারা ছিল তাদেরকে অবলম্বন করে, বলবো শব্দটাই, তাদেরকে অবলম্বন করে সুলতানের বিরুদ্ধে ফতোয়া তারা জারি করেছিল এবং সুলতানকে পদচ্যুত করেছিল। তো একটু কথা বলতে হয় যে এই তৃতীয় সেলিম চেষ্টা করেছেন, সুলতান তৃতীয় সেলিম চেষ্টা করেছিলেন যে একেবারে অটোমান সাম্রাজ্যের পতনের যুগে এই সাম্রাজ্যটাকে আবারও রিবিল্ড করার জন্য একটা প্রচেষ্টা তার ছিল। যে প্রচেষ্টাটা আমরা লক্ষ্য করি তার শিক্ষা সংস্কারের মধ্যে ছিল, যে প্রচেষ্টাটা তার লক্ষ্য করি আমরা সামরিক সংস্কারের মধ্যে ছিল, যে প্রচেষ্টা লক্ষ্য করি তার যে দাপ্তরিক যেটাকে বলি আমরা যে প্রশাসনিক সংস্কারের মধ্যেও আমরা দেখতে পাই এবং ভূমি রাজস্ব সংস্কারের মধ্যেও আমরা কিন্তু স্পষ্ট প্রতীয়মান হয়। তবে সর্বাত্মকভাবে বলতে হয় তিনি আধুনিক রণকৌশল, আধুনিক যুদ্ধাস্ত্রে সজ্জিত এমন একটি বাহিনী গঠন করার চেষ্টা করেছিলেন যা তার অভ্যন্তরীণ সমস্যা অর্থাৎ সাম্রাজ্যের যে অভ্যন্তরীণ যে বিদ্রোহ বা বিভিন্ন রকমের সমস্যা, এই সমস্যা মেটাতে সহায়তা করবে এবং বহির্বিশ্বে বা তার যে টেরিটরি ছিল সেই টেরিটরি রক্ষা করতেও এই বাহিনী সহায়তা করবে, তিনি চেষ্টা করেছিলেন, এটা নিঃসন্দেহে বলা যায়।
তো উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা একটা পর্যায়ে এসে সামারি টানতে পারি যে সুলতান তৃতীয় সেলিম অটোমান সাম্রাজ্যের ক্রান্তিকালে সিংহাসনে আরোহণ করেছিলেন, এ যেমন সত্য, তিনি সিংহাসন আরোহণ করে তুর্কি সাম্রাজ্যের পতনের হাত থেকে রক্ষা করার জন্য প্রশাসনে ব্যাপক সংস্কার সাধন করেন, এটাও যেমন সত্য। এবং সাম্রাজ্যের সর্বত্র আমূল পরিবর্তনের ফলে অটোমান সাম্রাজ্যের একটি নবরূপ লাভ করার সর্বাত্মক উনি চেষ্টা করেছেন এবং সামান্য হলেও তিনি তার ফল ভোগ করেছিলেন। এবং অটোমান সালতানাতের ইতিহাসে সুলতান তৃতীয় সেলিম একজন আধুনিক ও সময়োপযোগী সংস্কারক হিসেবে সর্বাধিক পরিচিত হয়ে থাকবেন। এটাই মূলত বলা যাচ্ছে যে উনি মডার্ন এবং যেটাকে বলছি যে টাইমলি ডিমান্ড রিফর্মার, যেটাকে বলতে পারি আমরা টাইমলি ডিমান্ড রিফর্মার হিসেবে তিনি সর্বাধিক পরিচিত হয়ে আছেন ইতিহাসে। তো এই ছিল মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। তো সকলকে আবারও বলছি যে আমরা যেহেতু একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, তো আমাদের উচিত, সবারই উচিত, এবং আগামী 2.5 থেকে 3 মাস তো অবশ্যই আমাদেরকে বাসায় নিরাপদে অবস্থান করতে হবে, জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সামাজিক দূরত্বটা মেনে চলতে হবে। এবং বাহিরে যদি একান্ত প্রয়োজন না হয় তাহলে যাওয়ার দরকার নেই, বাসায় বসে পড়াশোনাটা একটু চালু রাখতে হবে। এবং যে বিষয়টি মনে রাখতে হবে যে পরিবার এবং দেশকে সুখী এবং সমৃদ্ধ রাখার দায়িত্ব একমাত্র তোমার, এবং চেষ্টা করবে যে সব সময় নিজের পরিবারকে স্বাস্থ্য সুরক্ষার মধ্যে রাখতে। তো এই ছিল মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। আর তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে হয়, কলেজ যে সময় খুলুক, যখনই খুলবে এতটুকু নিশ্চিত থাকতে হবে পরীক্ষার শিডিউল দিয়ে দিবে এবং পরীক্ষায় বসতে হবে। তো আমরা চেষ্টা করব পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে এবং অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে যুক্ত থাকতে। আর হচ্ছে যে বই পুস্তক যা আছে তাই একটু ঘেটে ঘেটে একটু পড়াশোনাটা করতে হবে। আর একটা কথা না বললেই নয়, ঢাকা কলেজের সমস্ত শিক্ষক কর্মচারী থেকে শুরু করে সকলে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি এই অনলাইন ক্লাস কার্যক্রমকে সুন্দরভাবে সফল করতে। এবং আমরা এটা তখনই সফল হবে যখন তোমরা তোমাদের নিজ প্রচেষ্টায় এর সাথে যুক্ত থাকবে, একটু ক্লাসটা নিয়মিত করবে। আর একটি বিষয় না বললেই নয়, অনেক সময় শারীরিক অসুস্থতা থাকে, অনেক সময় দেখা যায় যে বিজ্ঞান তোমার হাতের মুঠোয় না, বিজ্ঞান বলা হচ্ছে হাতের মুঠোয়, কিন্তু এখন যদি কারেন্ট চলে যায় তখন দেখা যাবে যে বিজ্ঞান আমার হাতের মুঠোয় নেই। তো দেখা যাচ্ছে এরকম অনেক সংকট থাকে। তো এই সংকটগুলোকে একটু মেনে নিয়ে দেখা যাচ্ছে যে মেনে নিয়ে আমরা একটু আন্তরিকতার সাথে ক্লাসটা নিব, আমরা একটা আন্তরিকতার সাথে ক্লাস একটু বসবো, ঠিক আছে, সময় নিয়ে বসবো। তো যদি কখনো যান্ত্রিক ত্রুটিও থেকে যায় বা অথবা শারীরিক অসুস্থতা থাকে, এটাকে একটু মেনে নিতে হবে। তো আমরা সবাই সকল সীমাবদ্ধতার মধ্য দিয়েই চেষ্টা করছি আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে। আমরা ইনশাল্লাহ যাব। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। আমার জন্য সবাই দোয়া করবে, আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার সহ আমাদের বিভাগীয় প্রধান সহ বিভাগের সকল শিক্ষক এবং প্রত্যেক শিক্ষকের যাদের পরিবার যাতে সুস্বাস্থ্য থাকে। এবং আমিও মন থেকে দোয়া করি তোমরা সবাই সুস্বাস্থ্য থাকবে এবং চেষ্টা করবে নিজেদেরকে সুস্থ রাখতে, পরিবারকে সুস্থ রাখতে। তো আজকে এই পর্যন্তই, আশা করি আগামী ক্লাসে আবারও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।